নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকের ভিডিওতে আবারও কিছু জেনারেল স্টাডিজ এর এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই এটা মক টেস্ট টাইপের হবে এবং তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোকে তোমরাও প্রথমে ট্রাই করবে এবং খাতায় পয়েন্ট আউট করবে কতগুলো ঠিক হলো, এবং পরবর্তীতে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারাও ফলো করে দেবে পেজটিকে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যারা এই টাইপের মক টেস্ট দিতে অভ্যস্ত বা দেওয়ার জন্য তৈরি থাকে সবসময়। তো তাদেরকেও শেয়ার করো, তারাও তাদের এই ভিডিও থেকে উপকৃত হবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। এর ফলে কি হবে, ভিডিওটি সবার কাছে আরো বেশি বেশি করে পৌঁছে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো চলো, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, ঠিক আছে? কি বলেছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন। এখানে অপশন দিয়েছে কি হরিলাল জে কানিয়া, এম পতঞ্জলি শাস্ত্রী, শরৎ অরবিন্দ বোবদে, নাকি দীপক মিশ্র। এখানে অপশন হয়ে যাবে কি হরিলাল জে কানিয়া। এটা হচ্ছে আমাদের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এখন দেখো জেনে নাও, এই সুপ্রিম কোর্ট প্রথম স্থাপিত হয়েছিল 1 অক্টোবর 1937-এ, যা আজ থেকে 86 বছর আগে। আর সেটা অবশ্যই 124 নম্বর ধারার মাধ্যমে তৈরি করা হয়েছিল। এবং এর জর্জের যে বয়সের সময়সীমা কতদিন থাকে, যাদের আর কি, যেটা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যে জাজ থাকে তাদের হাইয়েস্ট এজ হচ্ছে 65 ইয়ার। আর বর্তমানে প্রধান আমাদের জাজ রয়েছে ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। 9 নভেম্বর 2022-এর পর থেকে তিনি এখনো পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি এলাকা আরাকু উপত্যকা নামে পরিচিত। অপশন কি দিয়েছে, বিহারীনাথ পাহাড়, মা ভাগ্নে পাহাড়, পাঞ্চেত পাহাড়, নাকি অযোধ্যা পাহাড়। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহারীনাথ পাহাড়। এই বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় সালতোরায় অবস্থিত। এর উচ্চতা 451 মিটার, যা 1480 ফিটও তোমরা বলতে পারো। এটা অপশন দুভাবে আসতে পারে, ঠিক আছে? আর ছোট নাগপুর মালভূমির হচ্ছে এটা প্যারেন্ট রেঞ্জ, এটা জেনে রাখবে। তাহলে বিহারীনাথ পাহাড় হচ্ছে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় আরাকু উপত্যকা নামে, মানে বিহারীনাথ পাহাড়ের যে এলাকা বলেছে সেটাই আরাকু উপত্যকা নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়েছিল। মেক ইন ইন্ডিয়া মেনলি কি ভারতের একটা ইনিশিয়েটিভ, যা কি এন্টারপ্রেনার যে আছে তাদেরকে আরো বুস্ট করার জন্য, ভারতের ক্ষেত্রে ভারতের ভেতরে বুস্ট করার জন্য এটা একটা ইনিশিয়েটিভ ভারত সরকারের দ্বারা, ঠিক আছে? মানে বিভিন্ন শুধুমাত্র যে এন্টারপ্রেনার তা নয়, সমগ্র ক্রিয়েটিভ বিজনেসের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে সর্বপ্রথম চালু হয়েছিল? এটার অপশন সঠিক হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি 2015 সালে। হ্যাঁ, আর এটা তারপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে পশ্চিমবঙ্গে কতগুলি স্মার্ট সিটি রয়েছে। আমাদের এটা পশ্চিমবঙ্গের কথা বলেছে। অপশন দেখো কি কি বলেছে। অপশন বলেছে 8, 10, 6, 7। সঠিক অ্যান্সার হয়ে যাবে 10টি। পশ্চিমবঙ্গে আপাতত এখনো পর্যন্ত 10টি স্মার্ট সিটি রয়েছে। সেই স্মার্ট সিটি গুলোর নাম কি? রাজারহাট, নিউ টাউনে যেটা রয়েছে রাজারহাট, দুর্গাপুর, বোলপুর, কল্যাণী, বারুইপুর, গঙ্গাসাগর, দেবানন্দপুর, রঘুনাথপুর, ফুলবাড়ি এবং জয়গাঁও। এগুলো পশ্চিমবঙ্গের স্মার্ট সিটি 10টি। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে ভারতের বেগুনি বিপ্লব কবে চালু হয়। বেগুনি বিপ্লব বলতে আমরা পার্পল রেভলিউশনকে বোঝাই। তো ভারতের পার্পল রেভলিউশন কবে চালু হয়েছিল? এটা হয়েছিল 2012-তে, নাকি 2014-তে, নাকি 2015, নাকি 2016। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, 2016। আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী যে টেকনোলজির যে মন্ত্রক রয়েছে, সেখানে এরা ইনিশিয়েটেড করেছিল পার্পল রেভলিউশন, বা এটাকে ল্যাভেন্ডার রেভলিউশন অনেক সময় বলা হয়। সেটা সর্বপ্রথম করা হয়েছিল 2016-তে। এটা সিএসআইআর এর অধীনে করা হয়েছিল, এবং এখানে মেইনলি ল্যাভেন্ডার ফার্মিংকে আরো বুস্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। সেটা অবশ্যই জম্মু এবং কাশ্মীরের 20টি জেলায় করা হয়েছিল। সিএসআইআর এর ফুল ফর্ম কি তোমরা জেনে রাখবে, কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার, ঠিক আছে?
তো ভারতের বেগুনি বিপ্লব কবে সর্বপ্রথম চালু হয়েছিল? 2016 সালে। পরবর্তী অপশনে প্রশ্নে দেখো কি বলেছে, ভারতে কখন অপারেশন ফ্লাড চালু হয়? অপারেশন ফ্লাড চালু হয় 1970-এ নাকি 1973 নাকি 1986 নাকি 1999? ভারতে অপারেশন ফ্লাড চালু হয় 1970 সনে। অপারেশন ফ্লাড আসলে কি? অপারেশন ফ্লাড হচ্ছে দুগ্ধ খাতে কর্মক্ষমতা বাড়ানোর একটি মিশন। অপারেশন ফ্লাডকে ভারতের শ্বেত বিপ্লবও বলা হয়, যেহেতু দুধ কি সাদা, সেখানে সাদা থেকে শ্বেত এসেছে, এখানে ভারতের শ্বেত বিপ্লব বলা হয় এই কারণে। আর 1970 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কর্তৃক অপারেশন ফ্লাড চালু করা হয়েছিল। অপারেশন ফ্লাড ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি, যা দেশের দুধ উৎপাদনের একটি বড় জোর দিয়েছে, মানে দুধ উৎপাদনের ভারতের ভেতরে যে দুধ উৎপাদনের ক্ষেত্রে আরো বুস্ট দিয়েছে এই অপারেশন ফ্লাড। এর ফলে ভারতের দুধ ও দুগ্ধজাত যে বিভিন্ন রকম দ্রব্য রয়েছে সেই দিকে বৃহত্তম উৎপাদক দেশ হিসাবে উঠে এসেছে। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা জেনে রাখবে, ভার্গিস কুরিয়ানকে। আর ন্যাশনাল মিল্ক ডে প্রতি বছর নভেম্বরের 26 তারিখ পালন করা হয়। এবং ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড, যা গুজরাটের আনন্দে অবস্থিত, এবং ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট, যা হরিয়ানার কার্নালে অবস্থিত। ঠিক আছে, এর ফলে কি হয়েছে, এই যে অপারেশন ফ্লাডের শুরু করার ফলে ভারত বিশ্বের বলতে পারো সব থেকে বেশি দুগ্ধ উৎপাদক দেশ হিসাবে পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে রামধনু বিপ্লব এর জনক হিসাবে কে পরিচিত? রামধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশন। এখানে অপশন দিয়েছে অরূপ কৃষ্ণন, ভার্গিস কুরিয়ান, অরুণ কৃষ্ণন এবং MS স্বামীনাথন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অরুণ কৃষ্ণন, যিনি রামধনু বিপ্লবের জনক হিসাবে পরিচিত। রংধনু বিপ্লব আসলে কি? রংধনু বিপ্লব হলো ফসল চাষ, উদ্যান পালন, বনায়ন, মৎস্য, হাঁস, মুরগি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমন্বিত উন্নয়ন। মানে সমস্ত রকম যে আমাদের ম্যানুফ্যাকচারিং রয়েছে, চাষাবাদ রয়েছে, বনায়ন রয়েছে, মৎস্য চাষ রয়েছে, এবং বিভিন্ন রকম প্রাণীর যে যেমন হাঁস, মুরগি এরকম যে প্রতিপালন করা হয়, সেই সব যে বিভিন্ন রকম যে শিল্প, সেইগুলোকে একসাথে যে উন্নয়নের যে একটা উন্নয়নের ক্ষেত্রে যে রেভলিউশন নিয়ে আসা হচ্ছে, সেটাই হচ্ছে রামধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশন। মানে রেইনবো এর জন্য নাম রাখা হতে পারে, দেখো নাম রাখা হয়েছে এই কারণে, রেইনবো কি 7 রঙের সংমিশ্রণ, মানে বিভিন্ন শিল্পকে একসাথে উন্নত সাধন এর মাধ্যমে করা হচ্ছে, এবং সেই সাথে রিলেটেড করেই নামটাকে রাখা হয়েছে। রংধনু বিপ্লবের বিভিন্ন রং বিভিন্ন খামার অনুশীলনকে নির্দেশ করে, যেমন কি সবুজ বিপ্লব, বিভিন্ন রঙকে আমি যেটা বললাম, সবুজ বিপ্লব সেখানে কি খাদ্যশস্যকে ইন্ডিকেট করছে, শ্বেত বিপ্লব যেটা আগে আমি বললাম দুধকে ইন্ডিকেট করে শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব তৈলবীজ, নীল বিপ্লব কি মৎস্য, সোনালী বিপ্লব কি ফল, রূপালী বিপ্লব ডিম, বৃত্তাকার বিপ্লব আলু, গোলাপি বিপ্লব মাংস, ধূসর বিপ্লব সার। মানে প্রতিটি চাষাবাদ যেমন প্রতিপালন সমস্তকে বিভিন্ন রঙের সাথে তুলনা করেছে, এর জন্য এটাকে রংধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশন বলা হয়েছে। তাহলে আমরা কি জানবো, অরুণ কৃষ্ণনকে ভারতের রংধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশনের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে ঝোপঝাড় বন বা কাঁটাযুক্ত বন পাওয়া যায়? একে ইংরেজিতে তোমরা জানো সার্স ফরেস্ট অর থর্নি ফরেস্ট কোন রাজ্যে পাওয়া যায় ভারতের? এটা অপশন কি হয়ে যাবে, রাজস্থান নাকি তামিলনাড়ু নাকি সিকিম নাকি নাগাল্যান্ড? এটা অপশন হয়ে যাবে কি রাজস্থান। এটা মেইনলি কি ঝোপঝাড় বা কাঁটাযুক্ত বন রেগিস্তান বা যেটা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। রাজস্থানের চিফ মিনিস্টারকে বর্তমান ভজনলাল শর্মা, এবং এর রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে কি জয়পুর, তাকে পিঙ্ক সিটিও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, প্রথম অফিসিয়ালি মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ করা হয়েছিল কবে? দেখো বর্তমানে দেখো 2023-এ কিন্তু আমাদের মহিলা সংরক্ষণ বিল পাশ করা হয়েছে, কত নম্বর 106 নম্বর অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে, আর সেটা পেশ করা হয়েছিল 128 নম্বর অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে। ঠিক আছে, মাথায় রাখবে, বিল আলাদা অ্যাক্ট আলাদা। হ্যাঁ, যখন অ্যাক্ট হয়েছে তখন 106 নম্বর অ্যাক্টে পরিণত হয়েছে, আর যখন পেশ করা হয়েছিল 128 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল, সেটা 2023-এ যেটা পেশ করা হয়েছিল। কিন্তু এই একই বিল সর্বপ্রথম কত সালে পেশ করা হয়েছিল এখানে এটাই বলেছে। কত সালে? 10ই জানুয়ারি 1995 নাকি 10ই সেপ্টেম্বর 1996 নাকি 18ই জুলাই 2005 নাকি 15ই আগস্ট 2008? এটা অপশন সঠিক হয়ে যাবে কি 12ই সেপ্টেম্বর
2096 সালে প্রথম অফিসিয়ালি মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ করা হয়েছিল। এখানে মেনলি যে বর্তমানে যে 2023 সালে 128 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হয়েছে এবং 106 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্টের মাধ্যমে পাশ করা হয়েছে, এখানে কি করা হয়েছে, 33% মহিলাকে কি পার্লামেন্টে সংরক্ষণের জন্য, আসন সংরক্ষণের জন্য দেওয়া হচ্ছে। এখানে এটাই বলা হয়েছে, এই বিলটার পাশ করানোর উদ্দেশ্য হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে বর্তমানে ভারতে কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। অপশন কি রয়েছে, 38, 39, 41 নাকি 42। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে রয়েছে 42 খানা। ঠিক আছে, বর্তমানে ইউনেস্কো এর ফুল ফর্মটা তোমরা জেনে রাখবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায়, প্যারিস, ফ্রান্সে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ভারতের কোন রাজ্যে স্টেপস গ্রাসল্যান্ডের আয়তন সবচেয়ে বেশি, কেরালা, তামিলনাড়ু, সিকিম নাকি রাজস্থান। এটারও সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, রাজস্থান। তাহলে ভারতে রাজস্থানের স্টেপস গ্রাসল্যান্ডের আয়তন সব থেকে বেশি রয়েছে। পরবর্তী 52 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি এলাকা জুড়ে সাভানা ফরেস্ট দেখতে পাওয়া যায়। এটা একটা ফরেস্ট, তো সেটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গ, আসাম নাকি মেঘালয় নাকি মহারাষ্ট্র। এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে সাভানা ফরেস্ট দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে কি বলেছে, 2011 সালের আদমশুমারি বা সেন্সাস, আদমশুমারিকে আমরা ইংরেজিতে কি বলি, সেন্সাস বা জনগণনাও বলতে পারো, অনুসারে নিচের কোন রাজ্যের ঘনত্ব, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দ্বিতীয় সর্বোচ্চ, মানে সেকেন্ড হাইস্ট। অপশন কি কি দিয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। তো এখানে সেকেন্ড হাইস্ট জনঘনত্ব রয়েছে আমাদের পশ্চিমবঙ্গতে। প্রথম কে রয়েছে, বিহার, তৃতীয় রয়েছে উত্তরপ্রদেশ, আর চতুর্থ রয়েছে পাঞ্জাব। আমরা দেখে নিই কোথায় কত জনঘনত্ব রয়েছে। বিহারে কত রয়েছে, 1106 প্রতি স্কোয়ার কিলোমিটারে রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে 1028 প্রতি স্কোয়ার কিলোমিটারে। উত্তরপ্রদেশে রয়েছে 829 প্রতি স্কোয়ার কিলোমিটার। পাঞ্জাবে রয়েছে 551 প্রতি স্কোয়ার কিলোমিটারে। ভারতের প্রথম সেন্সাস হয়েছিল কত সালে, 1872 সালে, এবং সেটা অবশ্যই লর্ড মায়োর যখন ছিলেন, লর্ড মায়োর টেনুয়ারে এটা হয়েছিল। কিন্তু 1881 সালে এটা ডিকেটলি, মানে 10 বছর অন্তর অন্তর যে গণনা চালু করা হয়েছিল 1881 সালে সর্বপ্রথম। তারপর থেকেই প্রতি 10 বছর অন্তর অন্তর করা হচ্ছে। যদিও এবছর আমাদের 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, সেই সময় করোনার কারণে সেটাকে পিছিয়ে নেওয়া হয়েছিল এবং সেটা মনে করা হচ্ছে 2026-এ আবার জনগণনা করা হবে। সমগ্র ভারতের যে জনঘনত্ব তা সমগ্র পৃথিবীর জনঘনত্বের প্রায় 17.5%। ঠিক আছে, এটা মনে রাখবে, ভারতের জনঘনত্ব সমগ্র পৃথিবীর জনঘনত্বের 17.5%। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে কোন মুঘল সম্রাট 1857 সালে বিদ্রোহে যুক্ত ছিলেন। অপশন কি রয়েছে, শাহ আলম দ্বিতীয়, বাহাদুর শাহ প্রথম, আকবর দ্বিতীয় নাকি বাহাদুর শাহ দ্বিতীয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, বাহাদুর শাহ দ্বিতীয়, ডি অপশন। মুঘল সম্রাট ছিলেন 1857 সালে বিদ্রোহে যুক্ত। 1857 সালের বিদ্রোহ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, যাদের শাসনের বিরুদ্ধে এই আন্দোলন করা হয়েছিল। এটা একটি খুব বড় বিদ্রোহ ছিল, যেটি ব্রিটিশ ক্রাউনের পক্ষে একটি সার্বভৌম শক্তি হিসাবে কাজ করেছিল। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ভগৎ সিং এবং বিকে দত্ত বা বটুকেশ্বর দত্ত যারা কোন সালে কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। অপশন কি দিয়েছে, 1928, 1929, 1930 নাকি 1931। এর সঠিক অ্যান্সার দেখো তোমরা ডিটেলসে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1929 সালে। ভগৎ সিং এবং বিকে দত্ত 1929 সালে বিধানসভায়, কেন্দ্রীয় বিধানসভায় বোমা করেছিলেন, নিক্ষেপ করেছিলেন। ভগৎ সিং এবং বিকে দত্ত 8ই এপ্রিল 1929 সালে কেন্দ্রীয় আইনসভায় ইনকলাব জিন্দাবাদ ধ্বনি তোলেন এবং বোমা নিক্ষেপ করেছিলেন। কিসের বিরুদ্ধে, জননিরাপত্তা বিল এবং বাণিজ্য বিরোধ বিল। এটা অনেক সময় দেখো ইংরেজি যদি টার্ম থাকে তাহলে কি হবে, পাবলিক সেফটি বিল বা আর হচ্ছে বাণিজ্য বিরোধ বিল কাকে বলে, ট্রেড সেফটি বিল। এই বিলগুলোর বিরুদ্ধে একটি প্রতিবাদ গড়ে তুলেছিল এবং নাগরিকদের নাগরিক স্বাধীনতাকে হ্রাস করবে এই আশঙ্কা এই আন্দোলন এই
যে প্রতিবাদ গড়ে তোলা হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল কাউকে হত্যা না করে নিজেদের কথা সবার সামনে তুলে ধরা এবং বিচারের মাধ্যমে মানুষকে তাদের আন্দোলন এবং আদর্শের সাথে পরিচিত করানো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিকে কি বলা হয়? লাহোর চুক্তি, কানপুর চুক্তি, লখনৌ চুক্তি নাকি পুনা চুক্তি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ার যে মুসলিম লীগ ছিল তাদের মধ্যে লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট বলতে পারো, এই স্বাক্ষর হয়েছিল। এখানে কি বলা হয়েছে দেখো, যে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্না এদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির ফলে মুসলিম লীগ নেতারা তাদের ভারতের স্বাধীনতার দাবিতে কংগ্রেসদের সাথে আন্দোলনে যোগ দিতে সম্মত হয়েছিল এবং ব্রিটিশদের কাছে উভয় পক্ষের দ্বারা উপস্থাপিত কিছু দাবিও তারা পেশ করেছিল। কি কি ছিল সেই দাবি? কাউন্সিলে নির্বাচিত আসনের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তারপরে প্রদেশের সংখ্যালঘুদেরও রক্ষা করতে হবে, আর সমস্ত প্রদেশকে স্বায়ত্ত শাসন দিতে হবে এবং বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করতে হবে, মানে এক্সিকিউটিভ বিভাগ থেকে জুডিশিয়ারি বিভাগকে আলাদা করতে হবে। এটা এই উদ্দেশ্যেই এই প্যাক্টকে স্বাক্ষর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কলকাতার নাম আলীনগর কে রেখেছেন? অপশন কি রয়েছে? মীর কাসিম, সিরাজউদ্দৌলা, বাহাদুর শাহ আলম নাকি মীর জাফর? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সিরাজউদ্দৌলা আলীনগর নামকে রেখেছিলেন। এখানে দেখো কি বলছে, রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা আলীনগর চুক্তিতে স্বাক্ষর করেছিলেন 9 ফেব্রুয়ারি 1757 সালে এবং সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজত্বের শেষের দিকে বাংলায় শাসন করতে শুরু করে, মানে সিরাজউদ্দৌলাই প্রথম স্বাধীন নবাব ছিলেন এবং তারপর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ শাসন শুরু হতে থাকে ভারতের ভেতরে, ঠিক আছে? তারপর থেকে ব্রিটিশ শাসন চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সুলতানেট এর সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তাকে ডাকা হয় কি নামে? কাজী উল কুজাত, দাবিরি খাস, দিওয়ানি রিসালাত নাকি উজির? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কাজী উল কুজাত। দিল্লি সুলতানেট তার শাসনকাল ছিল কত? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে দেখো সেই সময়কার যে অফিসার্স গুলো ছিলেন, মানে যে পদগুলো ছিল সেগুলো পদগুলো কি? ওয়াজির। ওয়াজির মানে কি? যাদের ডিউটি ছিল দ্য চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী এবং ইন দি চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স, রেভিনিউ এবং ফিনান্স ক্ষেত্রেও তাদের দায়িত্ব ছিল। আর এই জি মুমালিক, মিনিস্ট্রি অফ মিলিটারি ডিপার্টমেন্ট হেড, মিলিটারি ডিপার্টমেন্ট হেডকে কি বলা হতো? আরজি মুমালিক। দা হেড অফ জুডিশিয়াল ডিপার্টমেন্টের হেডকে বলা হতো কাজী, যেটা আমি বললাম এটাই, কাজী উল কুজাত। আর দি হেড অফ স্টেট নিউ এজেন্সি হেডকে বলা হতো বারিদ ই মুমালিক এবং ডেপুটি মিনিস্টারকে বলা হতো নায়েব ওয়াজির। অ্যাকাউন্টেন্টকে বলা হতো মুশরিফ ই মুমালিক। হেড অফ দি চিফ জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলা হতো কাজী উল কুজাত। পাবলিক প্রসিকিউটরকে বলা হতো আমির ই দাদ। আর অফিসার কমান্ডিং রয়্যাল হর্সেসকে বলা হতো আমির ই আকু। একটা লিস্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, চিকেনগুনিয়া কোন মশার দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ? এটা কি? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এডিস মশার দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ হচ্ছে চিকনগুনিয়া। চিকনগুনিয়া সম্পর্কে কিছু তথ্য রয়েছে, দেখো আফ্রিকান মোকান্ডো ভাষায় থেকে এসেছে এই চিকনগুনিয়া নামটি। এর অর্থ কি? ব্যথায় নিচু হয়ে যাওয়া। রোগটি 1952 সালে তানজানিয়ায় প্রথম বর্ণনা করা হয়েছিল বা দেখা গিয়েছিল এবং 1958 সালে থাইল্যান্ডেও ভাইরাসটিকে পয়েন্ট আউট করা হয়েছিল। চিকনগুনিয়া একজন থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয় না, এটা মেইনলি কি মশা দ্বারাই বাহিত, সেটা এডিস মশা দ্বারা, পরিবহনের মাধ্যম মশা, ঠিক আছে? এই সময় উপলব্ধ প্রমাণ প্রশ্ন মেনু প্রমাণ করে যে চিকনগুনিয়া ভাইরাস সংক্রমণ আজীবন অনাক্রম্যতা তৈরি করে, মানে একবার যদি এটা হয়ে যায় কারো শরীরে আক্রমণ করে তাহলে পরবর্তীতে কি হয়, সেটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং পরবর্তীতে সেটা আর আক্রমণ করে না। ভাইরাস দ্বারা ভবিষ্যতে সংক্রমণের বিরুদ্ধে রক্ষাকারী অ্যান্টিবডিও উপস্থিতির কারণে এই রোগটি শুধুমাত্র একবারই অর্জিত হতে পারে, যেটা বললাম তোমাদেরকে। কানাডা, চিলি, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে ছাড়া এই রোগটি আমেরিকা মহাদেশেও স্থানীয়, মানে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলে দেখো কি বলেছে, টার্পেন্টাইল তেল বিশুদ্ধ করা হয় কোন মাধ্যমে? স্টিম ডিস্টিলেশন, সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নাকি ভ্যাকুয়াম ডিস্টিলেশন? অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্টিম ডিস্টিলেশন। টার্পেন্টাইল তেল বিশুদ্ধ করা স্টিম ডিস্টিলেশন পদ্ধতির মাধ্যমে।
ডাইটারপেন বা টাইটারপেন এই এর সংমিশ্রণ, যা টাইরপেন্টাইন পাতনের ফলে অবশিষ্টাংশ অংশ, যা কি রেজিনের মতন কাজে হয়, রেজিনের মতনও বাজারে বিক্রি হয় এর পাতনের টারপেন্টাইল বের করার পরে অবশিষ্টাংশ। আর টারপেন্টাইল তেলের স্ফুটনাঙ্ক কোথায়? 90 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস এবং 195 থেকে 140 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়। জলের সাথে মিশ্রিত করা যায় না টারপেন্টাইল, আর এটি বাষ্পীয় পাতন দ্বারা বিশুদ্ধ করা হয়। টারপেন্টাইল সুগন্ধিহীন খনিজ প্রফুল্লতা, এটিকে সাদা প্রফুল্লতা বলা হয়, দুটি দ্রাবক যা সাধারণ তেল রং পাতলা করতে ব্যবহৃত। মানে রং দেখো, ঘরের রং করতে আমরা টারপেন্টাইল তেলকে ব্যবহার করি রংকে পাতলা করতে, ঠিক আছে। গাড়ির টায়ার পরিধানের জন্য দায়ী শক্তি কি? এটা ইংলিশ টার্মটা জেনে নাও। দি ফোর্স রেসপন্সিবল ফর দি ওয়ারিং আউট অফ দি কার টায়ার্স ইজ। অপশন কি হচ্ছে? ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, নাকি মাস্কুলার ফোর্স, নাকি ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ শক্তি। গাড়ির টায়ার পরিধানের জন্য দায়ী শক্তি কি? ফ্রিকশনাল ফোর্স। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি আলো সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয় না? আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয় না, এটা মনে রাখবে। Which of the following is not due to the total internal reflection of light? Sparkling diamond, নাকি propagation of light through optical fibers, নাকি formation of mirage, নাকি dispersion? এর অপশন কি হয়ে যাবে? ডিসপারশন মানে বিচ্ছুরণ। বিচ্ছুরণ হচ্ছে আলোর সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয় না। আর বাকি অপশনগুলো তোমরা মনে রাখবে, সেগুলো অনেক সময় পরীক্ষাতে দেয়, ঠিক আছে। স্পার্কলিং অফ ডায়মন্ড, প্রপাগেশন অফ লাইট থ্রু অপটিক্যাল ফাইবার্স, ফরমেশন অফ মিরেজ, এগুলো কি হয়? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়। আর ডিসপারশন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয় না, এটাই বলছি। ডিসপারশন হচ্ছে বিচ্ছুরণ, যেটা তোমরা দেখতে পারো কি রংধনুর মতন যে রংটা দেখতে পাওয়া যায় আলো বিচ্ছুরণের ফলে, এটা কিন্তু ডিসপারশনের কারণেই হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? লীলা শেঠ, আন্না চন্ডী, নাকি এম ফাতেমা বিবি, নাকি মেরি জোসেফ? এটা সঠিক আনসার কি হয়ে যাবে? এম ফাতেমা বিবি। তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। তিনি শুধু যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সেটাই নয়, তিনি মুসলিম হিসাবেও প্রথম মহিলা বিচারপতি হিসাবে সেখানে নিয়োগ হয়েছেন। 6 অক্টোবর 1989 সালে তিনি প্রথম সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিয়োগ হন। 24 নম্বর দেখো প্রশ্নে কি বলেছে। 24 নম্বর প্রশ্নে বলেছে পরিকল্পনা কমিশন কবে গঠিত? বা প্ল্যানিং কমিশনও অনেক সময় থাকে, ঠিক আছে, প্ল্যানিং কমিশনই বলা হয় এটাকে। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কবে গঠিত? 1947 সনে, 1948 সনে, নাকি 1949, নাকি 1950? কবে হয়? 1950 সনে প্ল্যানিং কমিশন গঠিত হয়। 1950 সালের 15ই মার্চ সর্বপ্রথম প্ল্যানিং কমিশন গঠন করা হয়। এটি ভেঙে যায় বা ডিসলভ করা হয় 13ই আগস্ট 2014-তে। এটি পরবর্তীতে 1 জানুয়ারি 2015-তে কি করা হয়? নীতি আয়োগ নামে গঠন করা হয় পুনরায়, ঠিক আছে। আর এর হেডকোয়ার্টার কি? যোজনা ভবন, নিউ দিল্লিতে অবস্থিত এর হেডকোয়ার্টার, ঠিক আছে। এখন বর্তমানে যে নীতি আয়োগ, এটাই পূর্বে কি ছিল? প্ল্যানিং কমিশন ছিল। প্ল্যানিং কমিশনকে ভেঙে নতুন করে 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ হিসাবে পুনরায় গঠন করা হয়। প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি কি ভাষায় লেখা হয়েছিল? অপভ্রংশ, সংস্কৃত, পালি, নাকি প্রাকৃত? এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পালি ভাষায় প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলিকে রচনা করা হয়। ত্রিপিটক হলো পালি ভাষায় রচিত প্রাচীনতম বৌদ্ধ ধর্মগ্রন্থ। ত্রিপিটক, এটা মনে রাখবে, পালি ভাষায় রচিত সব থেকে প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। তো আজকের মতন এই কটি প্রশ্ন ছিল। তোমরা যারা প্রশ্নগুলিকে মিলিয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে যে কতগুলি ঠিক করতে পেরেছো, এবং পরবর্তীতে আবারও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওগুলো তোমাদের কাছে কতটা হেল্পফুল বলে মনে হচ্ছে এবং কতটা তোমরা এর থেকে উপকৃত হচ্ছ, এবং তোমরা আরো কি টাইপের ভিডিও চাও সেগুলোও তোমরা বলবে। এবং আমাদের কাছে যে এইসব শুধু যে জেনারেল স্টাডিজ ক্লাস আসছে তা নয়, আমাদের অঙ্ক ক্লাসও আসে রেগুলার, প্রিভিয়াস ইয়ারও করানো হচ্ছে, এবং এমনি প্র্যাকটিস সেটও দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রকম কাইন্ড অ্যাফেয়ার্সও দেওয়া হয়। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে তারা ফলো করে দেবে পেজটিকে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।